चलिए, नमस्कार नमस्कार नमस्कार। शुरू किया जाए। हेलो हेलो हेलो, শোনা যাচ্ছে তো? পরিষ্কার দেখা যাচ্ছে একদম ঝকঝকে। यस यस। চলো, আমরা কোনটা পড়ছিলাম? পিরিয়ডিক টেবিল লেকচার 1 হয়েছে, তাই তো? চলো, আচ্ছা দেখবি লেকচার 1 এর শেষে আমি কিছু এমসিকিউ উইথ অ্যানসারস পাঠিয়ে দিয়েছি, ওগুলো সেলফ স্টাডি করবি। ওগুলো কি করেছিস? ডাউট আছে? গুড। যদি কোনো এমসিকিউতে মনে হয় যে অ্যানসার একটু মিসম্যাচ আছে, জানাস। কারণ অনেক সময় কি হয়, সব কোয়েশ্চেন গুলো আমি টাইপ করি না, ঠিক আছে? তো হতেই পারে যে বা যিনি টাইপ করেছেন অপশনসে মিসম্যাচ হয়ে গেছে, আমাকে জানিয়ে দিস, আমি কারেকশন করে দেবো। ওকে, চ পিরিয়ডিক টেবিল 2 স্ক্রিন আসছে একদম, ভয়েস ক্লিয়ার? শাবাশ। চলো দেখো কি আছে। সেলস অ্যান্ড ভ্যালেন্সি নিচু ক্লাসের জিনিস, একবার রিভাইজ করে নেবো। সেলস কাকে বলে, ভ্যালেন্সি কাকে বলে। নতুন একটা টপিক পড়বো, পিরিয়ডিক প্রপার্টিজ। পিরিয়ডিক টেবিল কিসের বেসিসে সাজানো হয়েছিল মনে আছে? অ্যাটমিক নাম্বার। কার কনসেপ্টের উপর বেস করে সাজানো হয়েছে? মোজলে। গুড। মোজলের সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের উপর এক্স রে নিয়ে উনি কাজ করেছিলেন, ক্যারেক্টারিস্টিক এক্স রে মনে কর বলেছিলাম। তার উপর বেস করে অ্যাটমিক নাম্বারটাকে প্রাইম একটা কি বলবো ফ্যাক্টর ধরা হয়েছে পিরিয়ডিক টেবিল কনস্ট্রাক্ট করতে, রাইট? চল, তো সেই পিরিয়ডিক টেবিলে প্রপার্টিজ পড়বো। পিরিয়ডিক প্রপার্টিজ কিভাবে চেঞ্জ হয়, এবং এইটুকু বলতে পারি দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ এন্টায়ার পিরিয়ডিক টেবিল। সব থেকে ইম্পর্টেন্ট যে পিরিয়ডিক প্রপার্টি কিভাবে চেঞ্জ হয়। তো লেকচার 2 ভালো করে ফোকাস করবি, এইটা পড়ে ফেলতে পারলেই মোটামুটি আমাদের পিরিয়ডিক টেবিলের সিলেবাস শেষ, ঠিক আছে? এটার কিছু পোর্শন লেকচার 3 তে ডিসকাস হবে, কারণ পিরিয়ডিক প্রপার্টিজ অনেক আছে। তো ভালো করে ফোকাস কর। ফার্স্টে বেসিক্স, সেলস বা অরবিটস, ভ্যালেন্সি কাকে বলে ফটাফট একবার রিভাইজ করে নে। সেলস কে এনার্জি লেভেলও বলতে পারিস, অরবিটও বলতে পারিস। এটা হচ্ছে একটা রাস্তা, পাথ নিউক্লিয়াসের চারপাশে, যেখানে একটা অ্যাটমের ইলেকট্রন আছে বলে আমরা কনসিডার করি। সেলকে আমরা একটা নাম্বার দিয়ে ডিফাইন করি। কত নাম্বার সেল? সাপোজ n ইকুয়ালস টু 1, এনটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। কি বললাম? নিউক্লিয়াসের চারপাশে যে সেলস গুলো আছে তাদেরকে ডিফাইন করা হয় উইথ আ নাম্বার n প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এর ভ্যালু 1 থেকে স্টার্ট হয়, 1 2 3 4, এবং এদেরকে আমরা মার্কিং করি কে এল এম এন ও পি এইভাবে। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারই কিন্তু আবার নাম্বার অফ পিরিয়ড কে বোঝায়। 7টা অরবিট হয়, 7টা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয়। n ইকুয়ালস টু 1 যেটা মানে ফার্স্ট সেল বা কে সেল, সেটা নিউক্লিয়াসের সব থেকে কাছে আছে, এবং বাকিগুলো পরপর সাবসিকুয়েন্টলি দূরে আছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এনার্জি লেভেলকেও বোঝায়, কারণ ওটাই এনার্জি লেভেল, ওটাই সেল, ওটাই অরবিট, ওটাই নাম্বার অফ পিরিয়ড। প্রত্যেকটা সেলে কত ইলেকট্রন থাকতে পারবে প্রত্যেকটা অরবিটে, তার একটা ফর্মুলা আছে, 2 ইন্টু এন স্কোয়ার, 2 ইন্টু এন স্কোয়ার। ফর ফার্স্ট সেল n ইকুয়ালস টু কত? 1। তো সেখানে আমরা বলেছিলাম টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, টু ইন্টু 1 স্কোয়ার 2 ছিল। সাইমালটেনিয়াসলি ফর সেকেন্ড সেল, যেখানে n ইকুয়ালস টু 2 বোঝায়, m সেলকে বোঝায়, উপরেরটা k সেলকে বোঝায়। n ইকুয়ালস টু 1 মানে k সেলকে বোঝায়। এখানে টোটাল নাম্বার অফ
electrons 2 into 2 square equals to 8 and so on. বল মনে বললো সব? শাবাশ। ভ্যালেন্সি, ভ্যালেন্সি কি? মেজার অফ অ্যান অ্যাটমস এবিলিটি টু বন্ড উইথ আদার্স। একটা অ্যাটম এর কতটা পাওয়ার, কতটা ক্ষমতা, ক্ষমতা যাতে অন্য কারোর সাথে বন্ডিং এ ইনভলভ হতে পারে। বুঝলি? ওই মন দে, অন্য কারোর সাথে বন্ডিং এ ইনভলভ হতে পারে, তাকে বলা হয় ভ্যালেন্সি। ভ্যালেন্সি বা ভ্যালেন্স পাওয়ার। ইট ইজ ডিটারমাইন্ড বাই দ্য নাম্বার অফ ইলেকট্রনস। কিভাবে বোঝানো হয়? সব থেকে আউটার মোস্ট সেল, যাকে ভ্যালেন্স সেল বলে, সব থেকে আউটার মোস্ট সেল, সেল একটু আগে বললাম, সেখানে যতগুলো ইলেকট্রন আছে সেটা দিয়ে বোঝানো হয় ভ্যালেন্সি। ভ্যালেন্সি, তার বেসিসে আমরা ভ্যালেন্সি ক্যালকুলেট করি। আচ্ছা, কি বলছে? ভ্যালেন্সি দেখে তুই বুঝতে পারবি, ইট ইজ জেনারেলি দ্য নাম্বার অফ ইলেকট্রনস an atom needs to gain or lose or share to fill outermost cell to achieve stable configuration. ভ্যালেন্সি থেকে এটাও বুঝতে পারি যে সেই অ্যাটমটা, সেই এলিমেন্টটা ইলেকট্রন নেবে না দেবে নাকি শেয়ার করবে। শেয়ার করবে, যেমন মেটালস, মনে কর মেটালস কি করে? মেটালস এর ভ্যালেন্সি 1, মানে গ্রুপ 1 মেটালস যারা, ভ্যালেন্সি 1, ভ্যালেন্সি 1 মানে কি? ওরা একটা ইলেকট্রন দিতে পারবে। অক্সিজেনের ভ্যালেন্সি 2, ও দুটো ইলেকট্রন নিতে পারবে, যাতে ওর অক্টেট ফুলফিলমেন্ট হয়। কেউ যদি দুটো করে, বেসিক্যালি হাইড্রোজেন হিলিয়াম এরা দুটো করতে পছন্দ করে, এটাকে বলে ডুপ্লেট ফুলফিলমেন্ট। ঠিক আছে, চলো। or 2 for the first cell, প্রথম সেলের জন্য দুটো লাগে না, ফার্স্ট সেলে দুটো ইলেকট্রন, আর বাকিগুলোতে 8টা। হাইড্রোজেন হ্যাজ 1 ইলেকট্রন ইন ইটস আউটারমোস্ট সেল, তাহলে এর ভ্যালেন্সি বলবো 1, ভেরি নাইস। অক্সিজেনের 6টা ইলেকট্রন আছে আউটারমোস্ট সেলে, 6টা আছে, তাহলে দুটো দরকার, তাহলে ভ্যালেন্সি 2। সোডিয়াম মেটাল, একটা ইলেকট্রন আউটারমোস্ট সেলে, ওটা লুজ করে দিলে স্টেবল কনফিগারেশন পাবে, ভ্যালেন্সি 1। নিচু ক্লাসের জিনিস, ক্লিয়ার একদম? শাবাশ, দরকারি জিনিস, ভালো করে ফোকাস কর কিন্তু বাবু, হ্যাঁ ভালো করে ফোকাস কর। যদি ভাবিস পরবর্তীকালে সায়েন্স নিবি এবং ভালোভাবে এগোবি, ক্লাস 11 এর পিরিয়ডিক টেবিল আবার রিপিট হবে, তো এখানে যদি বেসটা ক্লিয়ার থাকে, কেমিস্ট্রিতে আবার রিপিট হবে, এখানে যদি বেসটা থাকে ধামাকেদার মজা পাবি। কারণ এখানে পিরিয়ডিক টেবিল আমি 3টে লেকচার করাবো, 11 এর পিরিয়ডিক টেবিল আমি 9খানা লেকচার করাই, তাহলে ডেপথ বুঝতে পারছিস, বেসটা ক্লিয়ার না। কি বলছে? periodicity in the periodic table refers to the repeating patterns, একটা নির্দিষ্ট প্যাটার্ন রিপিট হবে, কার? কেমিক্যাল এন্ড ফিজিক্যাল প্রপার্টিজ এলিমেন্টস এর। আমি যত রো বরাবর যাব বা কলাম বরাবর নামবো, মুভস অ্যাক্রস রো মানে পিরিয়ড, আগের দিন বলেছিলাম, ডাউন দা কলাম মানে গ্রুপ, রো বরাবর যাব গ্রুপ বরাবর নামবো, পিরিয়ড বরাবর যাব গ্রুপ বরাবর নামবো, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টি রিপিট হবে, তাদেরকেই বলা হয়েছে পিরিয়ডিক প্রপার্টিজ। আর এই ইনসিডেন্টটা, এই ঘটনাটা পিরিয়ডিসিটি। কেন হয়, কেন হবে, হুট করে কেন রিপিট হবে বা কেন এরকম প্যাটার্ন? বলছে কেন হয়, ইজ ডিউ টু, এখান থেকে দেখ, ইজ ডিউ টু repetition of similar electronic configuration of their atoms in the outermost energy cell after certain regular interval. কি হয় বলতো? ওই শুনছিস তো? শাবাশ। কি হয়, ঘটনাটা কি হয়, কেন রিপিট করে প্যাটার্ন? সোডিয়ামের সাথে পটাশিয়ামের কি বন্ধুত্ব যে সোডিয়াম পটাশিয়াম প্যাটার্ন রিপিট করে? দেখা গেছে এক্সপেরিমেন্টালি, এগুলো আমরা ভেরিফাই করে পেয়েছি যে একটা সার্টেন পরে গ্যাপ পরে অনেকগুলো এলিমেন্ট পরে কি হয়, সবার ইলেকট্রনিক কনফিগারেশন আউটার মোস্ট সেলের সেম হয়ে যায়। যেমন তোর সোডিয়ামের আউটার মোস্ট সেলে একটা ইলেকট্রন, পটাশিয়ামের আউটার মোস্ট সেলে একটা ইলেকট্রন, প্যাটার্ন মিলল, তাহলে সোডিয়ামের নিচে পটাশিয়াম বসা উচিত। আবার পিরিয়ডিক টেবিলে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম চেক কর, ম্যাগনেসিয়ামের আউটার মোস্ট সেলে দুটো ইলেকট্রন,
ক্যালসিয়ামের আউটার মোস্ট সেলে দুটো ইলেকট্রন, বেরিলিয়ামের আউটার মোস্ট সেলে দুটো ইলেকট্রন। দেখ আউটার মোস্ট সেলের ইলেকট্রনিক কনফিগারেশন ম্যাচ করছে, তার মানে কিছু প্রপার্টিজ, ম্যাক্সিমাম প্রপার্টিজ, কিছু বলবো না, ম্যাক্সিমাম প্রপার্টিজ ওদের মধ্যে সিমিলার আসবে। তাহলে ওই প্রপার্টিজ গুলো আমাদের স্টাডি করতে হবে। ক্লিয়ার একদম? কি কি প্রপার্টিজ স্যার আছে? প্রচুর আছে, সবগুলো আমরা এই ক্লাস 10 লেভেলে করে উঠতে পারবো না, ইম্পর্টেন্ট গুলো করব। পিরিয়ডিক প্রপার্টিজ কি বলছে? chemical element exhibit systematic trends or patterns across periods across group of the periodic table, right? চল, আয়োনাইজেশন এনার্জি, এটাকে আইই বলবো। মেটালিক ক্যারেক্টার, অ্যাটমিক রেডিয়াস, ইলেকট্রোনেগেটিভিটি ইএন বলবো। আয়নিক রেডিয়াস, ইলেকট্রন অ্যাফিনিটি, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, শিল্ডিং এফেক্ট, অক্সিডেশন পাওয়ার অ্যান্ড সো অন। সবগুলো আমরা করবো না, যেমন শিল্ডিং এফেক্ট অতটা লাগবে না, তারপর আয়নিক রেডিয়াস অল্প বিস্তর লাগবে, আয়োনাইজেশন এনার্জি ফুললি লাগবে, ইলেকট্রোনেগেটিভিটি খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রন অ্যাফিনিটি এটাকে আমরা ইএ বলি। যেগুলো লিখে দিলাম এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। গেলাম, চলো অ্যাটমিক সাইজ বা অ্যাটমিক রেডিয়াস, অ্যাটমের যে রেডিয়াস, নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট সেলের ডিস্টেন্স। খাতা আছে? ফটাফট জলদি পয়েন্টগুলো লিখতে হবে, ঠিক আছে? নালে ভুলে যাওয়ার চান্স খুব বেড়ে যাবে। খাতা বের কর, ফটাফট ওয়ান লাইনার করে কুচভি করে শর্ট নোটের মতো লিখে রাখবি। অ্যাটমিক রেডিয়াস কিভাবে চেঞ্জ হচ্ছে? অ্যাক্রস আ পিরিয়ড, লেফট থেকে রাইটে, লেফট থেকে রাইটে, লেফট থেকে রাইটে। অ্যাটমিক সাইজ, মেন কথা এটা, অ্যাটমিক সাইজ ডিক্রিজেস অ্যাক্রস আ পিরিয়ড, অ্যাক্রস আ পিরিয়ড ডিক্রিজেস। একটা করে মনে রাখবি, বুঝলি? হয় পিরিয়ডটা মনে রাখ, নালে গ্রুপ মনে রাখ। একটা মনে রাখলে পরেরটা উল্টো হয়। দেখ কসটা পরে বলছি, এখানে দেখ অ্যাটমিক সাইজ ইনক্রিজেস ডাউন আ গ্রুপ, টপ থেকে বটম, ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে, ডাউন আ গ্রুপ অ্যাটমিক সাইজ ইনক্রিজেস। যে কোনো একটা লিখে রাখ, পিরিয়ডটাই লিখে রাখ, ফার্স্ট লাইনটা। এক মিনিট দাঁড়া, বল। ডান? ডান তো? ক্যা বাত হ্যায়, এত সুন্দর ক্লাস হচ্ছে, একটু গ্রিন টি না হলে হয়? প্রশ্ন হচ্ছে কেন স্যার? কেন মানে গ্রিন টি কেন না, কেন চেঞ্জ হচ্ছে? পিরিয়ড বরাবর কি বলছে? ডিক্রিজেস। একটা পিরিয়ড বরাবর, অ্যাক্রস আ পিরিয়ড, একটা পিরিয়ড বরাবর লেফট থেকে রাইটে যাবি, ডিক্রিজেস। কেন স্যার? কেন? কারণ আসতে পারে। কি বলছে? as you move across a period the number of protons in the nucleus increases। ভেবে দেখ, পিরিয়ড বরাবর যাচ্ছিস, একটা পিরিয়ড বরাবর এগিয়ে যাচ্ছিস, জেড তো বাড়ছে, জেড তো বাড়ছে, জেড তো বাড়ছে, নাম্বার অফ প্রোটনস বাড়ছে, প্রোটনস বাড়ছে, তাহলে পজিটিভ চার্জ বাড়ছে, পজিটিভ চার্জ বাড়ছে, পজিটিভ চার্জ বাড়ছে, মানে নিউক্লিয়াস বেশি অ্যাট্রাকশন দেবে, ইলেকট্রনকে নিজের দিকে টানবে, ইলেকট্রনকে নিজের দিকে টানবে, অ্যাটমিক রেডিয়াস ছোট হবে। বল হ্যাঁ কিনা? গুড। এবার তুই বলবি স্যার ইলেকট্রন কেন বাড়ছে না? এই তো চিন্তাটা ভুল হয়ে গেল। একটা পিরিয়ডে আছিস তো, একটা পিরিয়ডে আছিস তো, একটা পিরিয়ডে আছিস তো,
একটা পিরিয়ডে আসলে কি হবে, as you move across a period the electrons are added to the same energy level. ব্যালেন্স সেল, একই সেলে একটা পিরিয়ড, তো 2 নাম্বার পিরিয়ড মানে 2 নাম্বার সেল, 2 নাম্বার সেল, 2 নাম্বার সেলে যত এগোচ্ছিস ইলেকট্রন অ্যাড হচ্ছে, ইলেকট্রন অ্যাড হচ্ছে, ইলেকট্রন অ্যাড হচ্ছে, তাই তো? সেই যে ইলেকট্রন গুলো রয়েছে, the electrons are added to the same energy level which does not change, so there is no significant shielding effect. একটু বোঝাটা চাপে, আমি সহজ ভাষায় বলি, সিম্পল কথা, একই সেলে ইলেকট্রন অ্যাড হচ্ছে, ওদের মধ্যে রিপালশন হচ্ছে, সাইজ বেড়ে যাচ্ছে, সরি, বা একই সেলে ইলেকট্রন গুলো এক জায়গায় চলে আসছে, সাইজ বেড়ে যাচ্ছে ভুল বললাম, ইলেকট্রন গুলো এক জায়গায় চলে আসছে, একটা বাউন্ডারির মধ্যে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে, প্রোটন তো বেড়ে গেছে, সব ইলেকট্রনকেই ও টানছে, সমানভাবে টানছে, টেনে কাছে নিয়ে চলে আসছে সবাইকে কাছে নিয়ে চলে আসছে, অ্যাটমিক রেডিয়াস কমে যাচ্ছে, ঠিক আছে? গুড, মানে এখানে মেইনলি বলতে গেলে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন। পরেরটা দেখ, গ্রুপ বরাবর নামছি, টপ থেকে বটম, গ্রুপ বরাবর নামলে কি হচ্ছে, পিরিয়ড তো বেড়ে যাচ্ছে, মানে সেলস বেড়ে যাচ্ছে। This trend occurs as you move down a group, new energy level, electron cells are added, increasing the distance between the outermost electrons and the nucleus. সেল বাড়ছে, নিউক্লিয়াস থেকে ডিসটেন্স বাড়ছে, নিউক্লিয়াস থেকে আউটারমোস্ট ইলেকট্রনের ডিসটেন্স বাড়ছে। তার ফলে কি হচ্ছে, নিউক্লিয়াস খুব বেশি অ্যাট্রাক্ট করতে পারছে না। এখানে একটা কথা আছে, দেখ বাবু, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে এটা হচ্ছে নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্স। কেমিস্ট্রির ভাষায় নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্সকে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বলে, ঠিক আছে? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বলে, এটা হচ্ছে নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্স কি হচ্ছে, রিডিউস করছে কার ওপর, আউটারমোস্ট ইলেকট্রনস এর ওপর, তাই সাইজ বেড়ে যাচ্ছে। ক্লিয়ার একদম? নেক্সট, মেটালিক ক্যারেক্টার, মেটালস, এ তো আরামসে বলা যাবে স্যার পিরিয়ডিক টেবিল কি কিনলি বা প্রিন্ট করে নিলি, ব্যাস এনাফ। একটা A4 এ একটু ভালো মতো নেট থেকে দেখে, যদি না পাস আমাকে বলবি, আমি ভালো একটা পাঠিয়ে দেবো, প্রিন্ট করে নে, কেনার দরকার নেই, 300-400 টাকা পড়ে যাবে। A4 এ 5-10 টাকায় কালার প্রিন্ট করবি, করা যাবে তো? যদি নেটে পাস দেখিস, নালে আমার কাছে ভালো A4 সাইজের রয়েছে, পাঠিয়ে দেবো, কালারে প্রিন্ট করে টেবিলের সামনে লাগিয়ে দিস, ব্যাস। লাগবে কিন্তু, লাগবে। যদি সামনে পিরিয়ডিক টেবিল থাকে চেক কর। গ্রুপ 1-2 মেটাল আছে, এদিকে গ্রুপ 13, 14, 15, 16, 17 নন মেটালস। তার মানে কি বুঝলি, শুরুর দিকে মেটালিক ক্যারেক্টার বেশি, শেষের দিকে মেটালিক ক্যারেক্টার কম। ডান। অ্যাক্রস আ পিরিয়ড বরাবর নামছিস, অ্যাক্রস আ পিরিয়ড একটা পিরিয়ড দিয়ে এ পিরিয়ড, অ্যাক্রস এ পিরিয়ড, লেফট থেকে রাইটে যাচ্ছিস, কোন দিকে যাচ্ছিস, নন মেটালসের দিকে, মেটালিক ক্যারেক্টার ডিক্রিজেস, ব্যাস, আর কোনো ভাবার দরকার নেই, মেটালিক ক্যারেক্টার ডিক্রিজেস। তাই তো রে, তুই সোডিয়াম থেকে দেখ না, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, ক্লোরিন নন মেটাল, সোডিয়াম থেকে ক্লোরিনে নন মেটাল ঢুকছে, মেটালিক ক্যারেক্টার কমছে, নন মেটালিক ক্যারেক্টার বাড়ছে। প্রশ্ন হচ্ছে কেন? একই, সব দেখবে ওই নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের উপরই গল্প, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন। যত একটা পিরিয়ড বরাবর যাবি, মুভিং অ্যাক্রস আ পিরিয়ড, লেফট টু রাইট, নিউক্লিয়াস কম অ্যাট্রাকশন দিচ্ছে, নিউক্লিয়ার পুল, ভুল বললাম, নিউক্লিয়াস বেশি অ্যাট্রাকশন দেয়, তাই তো? অ্যাটমিক রেডিয়াস কমে যায় তো। ইয়েস, ঠিক, আমার বলতে ভুল হয়েছে, মাই মিস্টেক। নিউক্লিয়াস অ্যাট্রাকশন বেশি দেয়, কারণ একই সেলের মধ্যে অনেকগুলো ইলেকট্রন চলে এসেছে, নিউক্লিয়াস সবাইকেই টানছে, প্রোটনও বেড়ে গেছে, নাম্বার অফ প্রোটন বেড়ে গেছে। তাহলে কি হয়, নিউক্লিয়ার পুল ইনক্রিজেস, তাহলে অ্যাটমিক সাইজ ডিক্রিজেস, অ্যাটমিক সাইজ কমে যাবে। অ্যাটমিক সাইজ যদি কমে যায়, ইলেকট্রন গুলো কি হবে, বল কি হবে? ইলেকট্রন গুলো সহজে বেরোতে পারবে না, সহজে যদি বেরোতে না পারে, সে মেটালিক ক্যারেক্টার হারিয়ে ফেলবে, কারণ মেটালিক ক্যারেক্টার মানেই যে সহজে ইলেকট্রন ছাড়তে পারে, ইলেকট্রন লুজ করতে পারে, হ্যাঁ কি না বল?
শাবাশ। তাহলে এটা লিখে রাখ ফার্স্ট লাইনটা, মেটালিক ক্যারেক্টারের ট্রেন্ড, জাস্ট ওপরটা লিখে রাখ, অ্যাক্রস আ পিরিয়ড লেফট টু রাইট মেটালিক ক্যারেক্টার ডিক্রিজেস, ব্যাস। ডান, ফাইন বস, क्या बात है। তাহলে ডাউন আ গ্রুপ কি বল স্যার, অ্যাক্রস পিরিয়ড কমছে, ডাউন দা গ্রুপ বাড়বে, অ্যাবসলিউটলি। দেখ ডাউন আ গ্রুপ টপ টু বটম মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস, মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস। তাহলে তুই বাবু সামনে পিরিয়ডিক টেবিল থাকলে দেখে বল সব থেকে এ ক্লাস মেটাল কাকে বলা যাবে? কি ফ্রান্সিয়াম, ফ্যান্টাস্টিক। কিন্তু দুর্ভাগ্যবশত ফ্রান্সিয়ামকে বলা হয় না, সিজিয়ামকে বলা হয়। কেন স্যার ফ্রান্সিয়ামের এত কষ্ট কেন? কারণ বাবু ফ্রান্সিয়াম হচ্ছে হাইলি আনস্টেবল, ওকে ল্যাবে এনে হাতে রাখবি 2 সেকেন্ড পরে হাওয়া, তোকে আমি কাজ কি করব? প্রচন্ড আনস্টেবল ফ্রান্সিয়াম, হাইলি আনস্টেবল, এবং ওর অনেক ক্যারেক্টারিস্টিক জানাও যায়নি, বাট ওর মেটালিক ক্যারেক্টার চরম বেস্ট, কিন্তু ও আনস্টেবল। ঠিক আছে, যদি অপশনস থাকে এমসিকিউতে ফ্রান্সিয়াম থাকে ফ্রান্সিয়াম দিবি, সিজিয়াম থাকলে সিজিয়াম দিবি, সিজিয়াম ফ্রান্সিয়াম থাকলে ফ্রান্সিয়াম দিবি। 1 মার্কস কোশ্চেনে ফ্রান্সিয়াম দিবি, ব্র্যাকেটে লিখবি অ্যাজ দিস ইজ আনস্টেবল উই কনসিডার সিজিয়াম, সিজিয়াম ভালো স্টেবল। ক্লিয়ার একদম? শাবাশ। নাও দা প্রশ্ন, ডাউন আ গ্রুপ বাড়ছে কেন? একই অ্যাটমিক সাইজের কম্পারিজন করে দে। ডাউন আ গ্রুপ কি হবে? নাম্বার অফ পিরিয়ড বাড়ছে, নাম্বার অফ এনার্জি লেভেল বাড়ছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে, তাহলে অ্যাটমিক সাইজ বাড়ছে। অ্যাটমিক সাইজ বাড়ছে মানে আবার নিউক্লিয়াসের চার্জও বাড়ছে, তো নিচের দিকে নামছিস, তাহলে এফেক্টিভ at increased atomic size is greater compared to the increased nuclear charge. অ্যাটমিক সাইজটা অনেক বেড়ে যাচ্ছে, নিউক্লিয়াস কম অ্যাট্রাকশন করছে, ইলেকট্রন ছাড়াটা টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রন বিকাম ইজিয়ার। নিউক্লিয়াস তো বেশি টানতে পারছে না, ইলেকট্রন ছাড়াটা কম্পারেটিভলি ইজিয়ার হচ্ছে, তাই মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করছে। গেলাম, এটা আরামসে বলতে পারবি, তুই নিজে বল নন মেটালিক কি বলবি, অ্যাক্রস আ পিরিয়ড বল। শাবাশ। তাহলে গ্রুপে কি হবে? অ্যাক্রস আ গ্রুপ, ব্যাস মিটে গেল। নন মেটালস কারা আছে বলেছে? যারা ইলেকট্রন গেইন করতে চায়। এই যে ডাউন আ গ্রুপ ডিক্রিজ, অ্যাক্রস আ পিরিয়ড ইনক্রিজ, তাই বললি তো? লিখে রাখ, এটা খাতাতে লিখে রাখ, তাহলে ভালোভাবে মনে থাকবে। মেটালিক ক্যারেক্টার মনে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, চল নেক্সট কি বলছে? একটা ইম্পর্টেন্ট কথা আছে, ইম্পর্টেন্ট একটা বাণী আছে। নন মেটালস, এটা আমাদের ছিল না রিডাকশন অক্সিডেশন রেডক্স, মনে পড়ছে? ইয়াস, মনে রাখবি ম্যাক্সিমাম নন মেটালস, ম্যাক্সিমাম যত নন মেটালস আছে গ্রুপ 13 বা তারপর থেকে 17 ওই চত্বরে, তারা ম্যাক্সিমাম সবাই অক্সিডাইজিং এজেন্ট হিসাবে ইউজ হয়। ও এ অক্সিডাইজিং এজেন্ট হিসাবে ইউজ হয়, অক্সিডাইজিং এজেন্ট হিসাবে ইউজ হয়। কি বলছে অক্সিডাইজিং এজেন্ট? হয়তো মনে আছে, এটা একটা সাবস্টেন্স দ্যাট অক্সিডাইজেস আদার, অন্যকে অক্সিডাইজ করে, অন্যকে অক্সিডাইজ করে, অন্যকে অক্সিডাইজ করে। এদেরকে অক্সিডাইজারও বলতে পারিস, অক্সিডেন্টও বলতে পারিস। যত নন মেটালস রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, বোরন, এরা ম্যাক্সিমাম অ্যাজ আ অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিডেন্ট বা অক্সিডাইজার হিসেবে কাজ করে। ঠিক আছে, গুড। চলো বল এটা থার্ড পিরিয়ডের নন মেটালিক ক্যারেক্টারের কারেক্ট অর্ডার। ওই জন্য বলছিলাম পিরিয়ডিক টেবিল চোখের সামনে থাকাটা দরকার, এক্সামে মেটাল বলে দেবে না। থার্ড পিরিয়ডে কে আছে তোকে জানতে হবে, 1, 2, 3 পিরিয়ড তো জানতেই হবে শিওর। থার্ড পিরিয়ড মানে সোডিয়ামের পিরিয়ড,
পিরিয়ডিক টেবিল থাকলে একবার চেক কর, সোডিয়াম ম্যাগনেসিয়ামের গ্রুপটা পিরিয়ডটা চেক কর। পেলি? সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন পেলি? গুড। নন মেটালিক ক্যারেক্টার পরপর বাড়বে, পরপর বাড়বে, ক্লোরিনটা ম্যাক্স হবে, সোডিয়াম কম হবে। দেখ তো এটা আসবে কিনা। সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন পরপরই আছে। 1 থেকে 20 মুখস্থ রাখলেও হয়ে যাবে। সোডিয়াম থেকে শুরু হচ্ছে, প্রথমটা মনে রাখতে পারলেই হবে, তাই তো? সোডিয়াম থেকে 11 থেকে 17 পর্যন্ত। কি রে? গুড। 1 থেকে 20 পুরো ফুল মুখস্থ তো? জেড এবং অ্যাটমিক ওয়েট আরেকবার দেখে নিস, ক্লাস 9 দেখবি নোটসে কিন্তু দিয়েছিলাম, মনে আছে? জেড আর অ্যাটমিক ওয়েট পুরো চার্ট করে দেয়া আছে, তাই না? গুড। একবার কিন্তু রিভাইজ করিস। ক্লাস 9 এর নোটস গুলো আছে না বেঁচে দিয়েছিস? একদম একদম সাবধানে রাখবি, বড় দরকারি জিনিস। চল, তো জানিসই তো। আচ্ছা খেয়াল রাখিস, অ্যালুমিনিয়াম কিন্তু মেটাল ক্যাটাগরিতে পড়ে, হ্যাঁ, গ্রুপ 13 এলিমেন্ট, আর ওর মধ্যে মেটালিক প্রপার্টি আছে। ওর পর থেকে মেটালিক প্রপার্টি কমতে থাকে, ঠিক আছে? সিলিকন কিন্তু মেটালয়েডস, মাঝামাঝি, মেটাল নন মেটালের মাঝামাঝি। বাকি ফসফরাস সালফার ক্লোরিন নন মেটালস। এটা এক্সট্রা ইনফরমেশন। আর্গন নোবেল গ্যাস রে। কার্বনও তো মেটালয়েডস। ভ্যালেন্সি 4 হলেই দেখ ও মেটালসও নয় নন মেটালসও নয়, দুজনের মানে মাঝামাঝি প্রপার্টি শো করে। তবে মাথায় রাখিস, মেটালয়েডরা মেটালসের প্রপার্টি শো করতে বেশি ভালোবাসে, এটা মাথায় রাখিস, ঠিক আছে? মেটালয়েডস ওরা প্রেফার করে মেটালিক প্রপার্টি বেশি শো করতে, বাট ওদের দুটোই আছে, মেটালিক নন মেটালিক দুটোই প্রপার্টি আছে। এগোই, চল। নেচার অফ অক্সাইডস। অক্সাইড পড়েছিলি মনে আছে ছোটবেলায়? বেসিক অক্সাইড, অ্যাসিডিক অক্সাইড, নামগুলো মনে পড়ছে? অ্যামফোটেরিক অক্সাইড। গুড গুড। আবার 10-এ পড়বি, চাপ নিস না। তো প্রশ্ন করা হচ্ছে, রাইট দ্য নেচার অফ অক্সাইডস ইন পিরিয়ডিক টেবিল। একটা পিরিয়ডিক টেবিলে অক্সাইডের কেমন কি নেচার পাওয়া যায়, এটা জানার জিনিস, না জানলে বলা মুশকিল হয়। অ্যাক্রস আ পিরিয়ড বরাবর যদি যাস, শো ডিক্রিজ ইন, এগুলো জেনে রাখার জিনিস। বেসিক নেচার কমে, অ্যাসিডিক নেচার বাড়ে, ভালো জিনিস কিন্তু। এটা একটা ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন, কেউ না জানলে কিন্তু হুট করে পারবে না, ঠিক আছে? এটা নর্মাল কনসেপ্ট দিয়ে কিন্তু হুট করে নামবে না। যত এক পিরিয়ড বরাবর যাবি, বেসিক ক্যারেক্টার দেখা গেছে ডিক্রিজ করে। বেসিক ক্যারেক্টার কমছে মানে অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে, অ্যাসিডিক অক্সাইডের দিকে যাবে। যেমন ধরে নে Na2O, এটা কি বেসিক অক্সাইড, মনে কর ছোটবেলায় পড়েছিলি সোডিয়াম অক্সাইড বেসিক অক্সাইড, সোডিয়াম অক্সাইড বেসিক অক্সাইড, সোডিয়াম অক্সাইড বেসিক অক্সাইড। কিন্তু ক্লোরিনের যে অক্সাইড Cl2O7, ক্লোরিনের অক্সাইড অ্যাসিডিক অক্সাইড। সোডিয়াম বেসিক মানে এইভাবে মনে রাখ, পিরিয়ডিক টেবিলের শুরুর দিকে বেসিক অক্সাইড গুলো আছে, শেষের দিক মানে তোর ওই গ্রুপ 14 পর থেকে 14, 15, 16, 17 ওখানে আছে অ্যাসিডিক অক্সাইড। ডাউন দা গ্রুপ উল্টো হবে। ডাউন দা গ্রুপ কি হবে? বেসিক নেচার উপরে ডিক্রিজ করে, তাহলে এখানে বলবো বেসিক নেচার ইনক্রিজেস, অ্যাসিডিক নেচার ডিক্রিজেস। উল্টোটা বলা যাবে তো? এক্সাম্পল এখানে একটা নিতে পারিস যে অক্সাইড ফর্ম করতে পারে। যেমন ধরুন আমি যদি বলি, একটা গ্রুপ বরাবর যদি নিচের দিকে যাস, যেকোনো একটা গ্রুপ চুজ কর। সাপোজ ধরে নে সোডিয়ামের গ্রুপটাই দেখ, সোডিয়াম Na2O। সোডিয়াম Na2O কি বেসিক অক্সাইড, বেসিক নেচার ইনক্রিজেস। তোর হচ্ছে কি যেন বলে আমাদের, বল সিজিয়াম অক্সাইড ইজ মোর বেসিক দেন দেখ, একটা গ্রুপ বরাবর নিচের দিকে যাবি, গেলে কি হবে? বেসিক অক্সাইড ক্যারেক্টার বাড়বে। Na2O স্ট্রং বেসিক
অক্সাইড, কিন্তু সিজিয়াম অক্সাইডও বেসিক অক্সাইড। বল কনসেপ্টের সাথে ম্যাচ করছে কিনা? বেশ, গেলাম। তাহলে সিজিয়াম অক্সাইড মোর বেসিক, তার মানে লেস অ্যাসিডিক। যদি কম্পারিজন করতে দেয় না, ওই যদি কম্পারিজন করতে দেয় সিজিয়াম অক্সাইড সোডিয়াম অক্সাইডের মধ্যে কে বেশি অ্যাসিডিক, কি বলবি? সোডিয়াম অক্সাইড, কারণ সিজিয়াম অক্সাইড দুজনেই বেসিক অক্সাইড মানছি, কিন্তু দুজনের মধ্যেই অ্যাসিড ক্যারেক্টার দেখতে চাইছে, অ্যাসিডিক ক্যারেক্টার দেখতে চাইছে। CH2O বেশি বেসিক ক্যারেক্টার বেশি রাখছে, তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার কম। Na2O বেসিক ক্যারেক্টার আছে সিজিয়ামের থেকে কম, তাহলে অ্যাসিড ক্যারেক্টার ওর থেকে বেশি। দুজনের মধ্যে কম্পারিজন, একই একই গ্রুপে। নেক্সট, কেমিক্যাল প্রপার্টিজ অ্যাক্রস আ পিরিয়ড। কি বলছে? কেমিক্যাল প্রপার্টি বলবো না, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি বলা উচিত। এটা কেমিক্যাল প্রপার্টি তো দেখছি, রিঅ্যাক্টিভিটি কে কতটা রিঅ্যাকশন করতে ইন্টারেস্টেড। বলছে অ্যাক্রস আ পিরিয়ড, পিরিয়ড বরাবর যা, লেফট টু রাইট যা, লেফট টু রাইট যা, রিঅ্যাক্টিভিটি ডিক্রিজেস। দ্য কেমিক্যাল প্রপার্টি অফ এলিমেন্টস ফার্স্ট ডিক্রিজেস দেন ইনক্রিজেস। খেয়াল করবি প্রথমে নামে তারপর আবার ওঠে, গ্রাফটা প্রথমে নামে, রিঅ্যাক্টিভিটিতে ফার্স্ট একটু ডাউনফল হয়, তারপর আবার ওঠে। ইন দ্য থার্ড পিরিয়ড সোডিয়াম, সোডিয়াম ও তো জানিস নিশ্চয়ই হাইলি রিঅ্যাক্টিভ, জলের সাথে মেশালেই গরম হয়ে যায়, তাই না? ব্লাস্ট হয়ে যেতে পারে, হাইলি রিঅ্যাক্টিভ হয়। তাহলে সোডিয়াম হাইলি রিঅ্যাক্টিভ। তারপরে গ্রুপে পর পর যা, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম হালকা ফুলকা। সিলিকনে গিয়ে রিঅ্যাক্টিভিটি অলমোস্ট জিরো হয়ে যায়, সিলিকনে গিয়ে রিঅ্যাক্টিভিটি অলমোস্ট জিরো, কিন্তু আমাদের ক্লোরিন কাকা আবার হাইলি রিঅ্যাক্টিভ। নোবেল গ্যাস বলিস না ভাই, কোনো রিঅ্যাক্টিভিটি নেই। দেখ ভাব ভাব, 10 সেকেন্ড চিন্তা কর। তাই তো? গুড গুড গুড। সোডিয়াম হাইলি রিঅ্যাক্টিভ, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম একটু রিঅ্যাক্টিভিটি কম, সোডিয়ামের থেকে কম। সিলিকনে গিয়ে প্রায় জিরো হয়ে গেল, আবার বাড়তে শুরু করলো। সিলিকনের পরে ফসফরাস হালকা বাড়লো, সালফার হালকা বাড়লো, ক্লোরিন চম্প মানে অনেকটা বেড়ে গেল, ক্লোরিন আবার হাইলি রিঅ্যাক্টিভ, মানে গ্রাফটা কমলো আবার আস্তে আস্তে বাড়লো। ডাউন আ গ্রুপ কি হয়? রিঅ্যাক্টিভিটি শুধু বাড়ে, গ্রুপের কোনো ঝামেলা নেই ভাই, এখানে কোনো বাড়া কমার ব্যাপার নেই, শুধু বাড়বে। রিঅ্যাক্টিভিটি ইনক্রিজেস ডাউন আ গ্রুপ, এখানে কোনো বাড়া কমার ট্রেন্ড দেখা যায় না। এগুলো সব এক্সপেরিমেন্টাল কিন্তু, হ্যাঁ। যেমন ধরে মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল গ্রুপ 17 এ ফ্লুরিন। এক মিনিট দ্বারা, ডাউন আ গ্রুপ reactivity increases, most reactive non-metal at the top of the group 17, that is fluorine. কথা একটু ভুল হচ্ছে না? ডাউন দা গ্রুপ যদি বাড়ে তাহলে অ্যাস্টাটিন হাইয়েস্ট হওয়া উচিত। লেট মি চেক ফর আ মোমেন্ট, ইনফরমেশন কোনো মিসপ্রিন্ট হয়নি তো? ইনক্রিজেস, ও আচ্ছা, এখানে একটু ঘাপলা আছে, এখানে একটু ইনকমপ্লিট আছে। হ্যাঁ, মেটালদের জন্য ইনক্রিজ হবে, নন মেটালদের জন্য ডিক্রিজ হবে, তাই তো? এটা এইভাবে লেখ, 1 নম্বর এটা হচ্ছে ফর মেটালস, ফর মেটালস, আর 2 নাম্বার রিঅ্যাক্টিভিটি ডিক্রিজেস ডাউন আ গ্রুপ ফর নন মেটালস। বুঝলি?
এইখানের এক্সাম্পল এটা দে, আর এইটার এক্সাম্পল কি দিবি? হাইলি রিঅ্যাক্টিভ, হাইলি রিঅ্যাক্টিভ ফ্রান্সিয়াম, রিঅ্যাক্টিভ বলেই তো আনস্টেবল। দেখ বুঝতে পারলি কিনা? কিরে, রিঅ্যাক্টিভিটি ইনক্রিজেস ডাউন আ গ্রুপ মেটালস এর জন্য, নন মেটালের জন্য ডিক্রিজেস ডাউন আ গ্রুপ, নিচে দিয়ে গেলে কমে যাবে। ফ্লুরিন তো হাইলি রিঅ্যাক্টিভ, তাহলে নিচে দিয়ে গেলে কমে যাবে না? এটা নোট করে রাখতো, দুটো পয়েন্টই ভালো করে নোট করে রাখ, বিষয়টা কনফিউজিং আছে। ডান, এগোই। হাউ ডেনসিটি চেঞ্জেস, ডেনসিটির কি কি চেঞ্জ আমরা দেখতে পাই অ্যাক্রস আ পিওর, অ্যাক্রস আ গ্রুপ। এটা একটা প্রপার্টি। কি বলছে? জেনারেলি ম্যাক্সিমাম কেসেসে দেখা গেছে ডেনসিটি, দেখবি সব কিছুতেই জেনারেলি লেখা থাকে, কারণ এক্সেপশনস পসিবল। তো ওটাই বলছে, ডেনসিটি জেনারেলি ইনক্রিজেস অ্যাজ ইউ মুভ ফ্রম লেফট টু রাইট। ডেনসিটি বাড়বে, ডেনসিটি বাড়ে, কারণ অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করে না, অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করে, কিন্তু জেড তো মানে ওই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তো বাড়ে না, সেল নাম্বার তো বাড়ে না, তাহলে একটা জায়গায় বেশ প্যাকড হয়ে যায়, একটা ভলিউমে মাস প্যাকড হয়ে যায়, ডেনসিটি বাড়ে। কিন্তু মনে রাখবি এটা পারফেক্টলি ইউনিফর্ম নয়, হালকা ফুলকা চেঞ্জেস দেখা যায়। ডাউন আ গ্রুপ, ডাউন আ গ্রুপও কি হয়? ডেনসিটি ইনক্রিজেস। খেয়াল কর, কিন্তু একটা ডিক্রিজ হলে একটা ইনক্রিজ হতো, কিন্তু ডেনসিটির ক্ষেত্রে একটু ভ্যারিয়েশন হয়। জেনারেলি বলছে না ওই জন্য ডেনসিটি জেনারেলি ইনক্রিজেস। কেন? কারণ অ্যাটমিক নাম্বার বাড়ছে, অ্যাটমিক রেডিয়াস বাড়ছে, তাহলে মাস ইনক্রিজ ইজ টিপিক্যালি মোর সিগনিফিকেন্ট। খেয়াল করবি অ্যাটমিক নাম্বারও বাড়ছে, মানে অ্যাটমিক মাসও বাড়ছে, মাস বাড়ছে না, মাস বাড়ছে না, গ্রুপ বরাবর নামছিস তো, মাস বাড়ছে, আবার কি রেডিয়াসও বাড়ছে, রেডিয়াসও বাড়ছে, কিন্তু তোর মাস ইনক্রিজটা, মাস ইনক্রিজটা, মাস 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 ডেনসিটি, ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, তো মাস ইনক্রিজটা সিগনিফিকেন্ট হয় দেন ভলিউমের জন্য। অ্যাটমিক রেডিয়াস যে রেটে বাড়ে তার থেকে অ্যাটমিক মাস বেশি বাড়ে, যার জন্য কি হয়, মাস ইনক্রিজটা সিগনিফিকেন্ট হয়, তার ফলে ডেনসিটি ইনক্রিজ করে যায়। ঠিক আছে, ক্লিয়ার? ডেনসিটি তাহলে বোথ কেসে ইনক্রিজ করে, বোথ কেসে ডেনসিটি ইনক্রিজ করে, এটা একটা এক্সেপশনাল কেস। চলো, আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি কি বলছে দেখো, আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন এনথালপি, যা বলবি সব চলবে। আইই বলতে পারিস, আইপি বলতে পারিস, আয়োনাইজেশন পোটেনশিয়াল। কি বলছে? energy required to move an electron, remove an electron from a neutral isolated gaseous atom. সিম্পল ব্যাপার, একটা গ্যাসিয়াস অ্যাটম নে, একটা গ্যাসিয়াস অ্যাটম নে, সে পুরোপুরি আইসোলেটেড আছে সবার থেকে, তার থেকে তুই একটা ইলেকট্রন রিমুভ করবি, তাকে বলবি ভাই 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 একটা ইলেকট্রন আমায় দে, তোর থেকে ইলেকট্রন রিমুভ করে দে, রিমুভ করে দে, রিমুভ করে দে, রিমুভ করে দে। ও বলবে আমায় এনার্জি দে, আমায় ঘুষ দে, আমায় ঘুষ দে, এনার্জি দে, এনার্জি দে। ওটাই হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি। ক্লিয়ার একদম? গুড। যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে গ্যাসিয়াস অ্যাটমটা কিসে কনভার্ট হবে, ক্যাটায়ন না অ্যানায়ন? পজিটিভ আয়ন, ক্যাটায়নে কনভার্ট হবে, পজিটিভলি চার্জ আয়নে কনভার্ট হবে। আচ্ছা, আয়োনাইজেশন এনথালপি আইই অথবা আইপি মাপার ইউনিট ঠিক করেছেন সায়েন্টিস্টরা, কিলোজুল পার মোল বা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। কিলোজুল পার মোল, কেজি পার মোল বা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। দেখ, এক্স একটা গ্যাস আছে প্লাস আইই মানে আয়োনাইজেশন এনার্জি দিলাম, দিলাম, আমি দিলাম, আমি দিলাম,
তাহলে এক্স প্লাস হয়ে গেল গ্যাসিয়াস, গ্যাসিয়াস গ্যাসিয়াস অ্যাটম, তার সাথে একটা ইলেকট্রন দিয়ে দিল। একবার দেখে নে কি লেখা আছে এখানে। ক্লিয়ার? ওকে। চেঞ্জ কিভাবে হয়, এটা একটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি। চেঞ্জ কিভাবে হয় দেখ, পিরিয়ড বরাবর যাচ্ছি, জেনারেলি ইনক্রিজেস, নোট করে এটা। অ্যাক্রস আ পিরিয়ড দেখা গেছে আয়োনাইজেশন এনার্জি জেনারেলি ইনক্রিজেস। অ্যাক্রস আ পিরিয়ড আইই জেনারেলি বাড়ে। ঠিক আছে, নেক্সট। কেন বাড়ে? নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস, যত এগোবি কি হবে, অ্যাক্রস দ্য পিরিয়ড নাম্বার অফ প্রোটনস বেড়ে যাচ্ছে না, নাম্বার অফ প্রোটনস বেড়ে যাচ্ছে, স্ট্রং পজিটিভ চার্জ হচ্ছে, স্ট্রং পজিটিভ চার্জ, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বাড়ছে ইলেকট্রনস এর উপর। তুই যদি ইলেকট্রন বের করতে চাস, নিউক্লিয়াস কি বলবে, ছাড়বো না। তুই বললি আমি 5 জুল দেবো সাপোজ, ও বললো না। তুই বলি 10 জুল দেবো, না। 20 জুল দেবো, না। 100 জুল দেবো, চল দিলাম। দেখ বেড়ে গেল, আইই বেড়ে গেল, কারণ নিউক্লিয়াস এর অ্যাট্রাকশন থেকে ইলেকট্রনকে ছাড়াতে আরো বেশি অ্যামাউন্ট অফ এনার্জি আমায় দিতে হবে, তাই তো? স্ট্রঙ্গার অ্যাট্রাকশন মানে মোর এনার্জি ইজ রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন। নেক্সট এক্সাম্পল দেখে নে, পিরিয়ড 2 তে দেখ, 2 নম্বর পিরিয়ডে যা, লিথিয়াম থেকে নিয়ন চেক কর, লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন, নিয়নের সব থেকে বেশি আইই পিরিয়ড 2 তে, নিয়ন আইই ম্যাক্স ইন পিরিয়ড 2, তাই তো? নোবেল গ্যাসগুলোর ম্যাক্স হবে, তাই না? তুই ভেবে দেখ না, নোবেল গ্যাসগুলো এমনি হাইলি স্টেবল, ওর থেকে ইলেকট্রন বের করা মানে বিশাল বিশাল চিন্তার ব্যাপার, বিশাল পরিশ্রমের ব্যাপার, তাই না? পিরিয়ড 2 তে যা, সোডিয়াম থেকে আর্গন, আর্গনের ক্ষেত্রে তুই দেখতে পাবি আইই সব থেকে বেশি ওই পিরিয়ডের বাকিদের থেকে। বল এবার। ক্লিয়ার? গুড, ভেরি নাইস। ডাউন দ্য গ্রুপ উল্টো হবে, জেনারেলি ডিক্রিজেস, আগেরটা বাড়ছিল দেখ, আগেরটা জেনারেলি ইনক্রিজেস, কিছু এক্সেপশনস থাকে সেগুলো পরের ব্যাপার। জেনারেলি ডিক্রিজেস কেন? অ্যাটমিক রেডিয়াস বেড়ে যাচ্ছে, পিরিয়ড বেড়ে যাচ্ছে না, নিউক্লিয়াস থেকে অ্যাট্রাকশন কমছে, তাহলে কম এনার্জি দিলেই ইলেকট্রন বেরিয়ে যাবে। ইলেকট্রন তো অনেক দূরে চলে গেছে নিউক্লিয়াস থেকে দূরে চলে গেছে, অ্যাট্রাকশনটা উইক হয়ে গেছে, উইকার অ্যাট্রাকশন, রাইট? যেমন ধরে গ্রুপ 1 এ চলে যা, গ্রুপ 1 এর শুরুটা দেখ, হাইড্রোজেন থেকে শুরু হচ্ছে, সিজিয়ামে গিয়ে শেষ হচ্ছে, ফ্রান্সিয়াম বলছি না কারণ আনস্টেবল, ডিক্রিজেস ফ্রম, লিথিয়াম থেকে সিজিয়াম বলা হয়েছে, লিথিয়াম যেহেতু এইচটা ফার্স্ট এলিমেন্ট বাদ দেওয়া হয়েছে, লিথিয়াম থেকে সিজিয়াম ডিক্রিজেস, তাই তো? তাহলে তুই গ্রুপ 1 এর যদি একটা জিস্ট লিখিস, তাহলে আইই এলআই ইজ গ্রেটার দ্যান আইই সিএস, কি বলিস, লেখা যাবে তো? গ্রুপ ওয়াইজ তো ডিক্রিজ করছে না, গ্রুপ ওয়াইজ কমে যাচ্ছে। আরে কোথায় গেল, গ্রুপ ওয়াইজ ডিক্রিজ করছে। চল আবার তুই 17 নম্বরে চলে যা, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এটা ইম্পর্টেন্ট আছে। আইই ডিক্রিজেস, আইই কি হয়, কমে যাবে, আইই কমে যাবে, আইই ডিক্রিজেস ফ্রম ফ্লোরিন টু আয়োডিন, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, দেবে। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, হ্যালোজেন গ্রুপের মধ্যে কার আই সব থেকে বেশি? তাহলে
বল। ফ্লোরিন। ফ্লোরিন আই তো কমছে নিচের দিকে, কি বলছিস? ফ্লোরিনের আই সব থেকে বেশি, কারণ নিচের দিকে কমে, নিচের দিকে কমে। আইই কে কারা কারা ম্যানিপুলেট করতে পারে? এখানে বেশ ভালো সায়েন্টিফিক কথা লেখা আছে, যদি এক্সামে লিখতে পারিস খুব দারুণ ইমপ্রেশন ক্রিয়েট করবে। নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়াসে কতটা চার্জ আছে, নিউক্লিয়ার চার্জ কতটা রয়েছে, মানে নিউক্লিয়াসের চার্জ মানে কি? টোটাল চার্জ অফ প্রোটনস। প্রোটনের যদি বেশি চার্জ হয় তাহলে আমি কি বলবো? হায়ার নিউক্লিয়ার চার্জ আছে। হায়ার নিউক্লিয়ার চার্জ মানে স্ট্রঙ্গার অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াস এন্ড ইলেকট্রন। নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে হাইলি অ্যাট্রাকশন কাজ করবে, তার ফলে কি হবে? ইলেকট্রন সহজে বেরোতে পারবে না, আমাকে বেশি এনার্জি দিতে হবে, তাহলে আইই বেড়ে যাবে, আইই বেড়ে যাবে, আইই বেড়ে যাবে। বল, ক্লিয়ার? নেক্সট, অ্যাটমিক রেডিয়াস, এও তো ভালো জিনিস। অ্যাটমিক রেডিয়াস মানে কি? ডিসটেন্স বিটুইন নিউক্লিয়াস এন্ড দ্য আউটার মোস্ট ইলেকট্রন, তাকে অ্যাটমিক রেডিয়াস বলা হয়েছে। সেটা কিভাবে ম্যানিপুলেট করে? লার্জার অ্যাটমিক রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াস অনেক বড়, তার মানে আউটার মোস্ট ইলেকট্রনটা অনেক দূরে আছে, নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, লেস অ্যাট্রাক্টেড রয়েছে, তাহলে আয়োনাইজেশন এনার্জি বেশি লাগবে না, সহজেই আমি তাকে বের করে নিয়ে যেতে পারবো, রাইট? আচ্ছা, তোদের লেভেলে এই দুটো কারণ দিলে এনাফ, টিচার খুশিতে পাগল হয়ে যাবে, শিওর ফুল পাগল হয়ে যাবে। আরো যদি স্ট্যান্ডার্ড চাস, শিল্ডিং এফেক্ট বলে একটা জিনিস হয়, এই কথাটা আরো দু একবার এসছে এই পিডিএফ এই পিপিটিতেই। শিল্ডিং এফেক্ট জানা আছে এটা কি? অ্যাটমের জন্য, মানে অ্যাটমিক ফিজিক্সে ইউজ করা হয় পিরিয়ডিক টেবিলে শিল্ডিং এফেক্ট। না, ভালো করে শুনো এটা। শিল্ডিং এফেক্ট কি? সাপোজ একটা লাইভ এক্সাম্পল দেখ, লাইভ এক্সাম্পল শোন। চল, তোর বোন দুষ্টুমি করে তো? করে একদম, তাহলে বোন শান্ত না তুই শান্ত? গুড। এবার ধরে নে তুই প্রচন্ড গরমে মধ্যে, এখন তো তীব্র ঠান্ডার সময় চলছে, এই প্রচন্ড গরমের মধ্যে তুই স্কুল থেকে এসছিস, পুরো ঘেমে একদম তীব্র গরম, সেই দিন কলকাতায় ধরে নে 50 একদম হাফ সেঞ্চুরি হয়ে গেছে, গরম থেকে এসছিস, ভালো কথা। এসে তুই টেবিল ফ্যানের সামনে বসেছিস, তোরও কষ্ট হচ্ছে শরীরে, ভালো কথা। তোর বোন হঠাৎ থেকে চলে এসে টেবিল ফ্যানের সামনে দাঁড়িয়ে পড়লো, তুই তো শান্ত মানুষ, কিন্তু রেগে যাবি কিনা বল, হ্যাঁ কিনা? হ্যাঁ, তো মেরেই দিবি একদম, এত গরম থেকে এসেছিস, এমনি মাথা গরম থাকে। ইয়াস, শিল্ডিং এফেক্ট, এটাই শিল্ডিং এফেক্ট। মানে কি? তুই পাখার হাওয়া এনজয় করছিলি, তোর বোন এসে শিল্ড করে দিল, স্ক্রিন দিয়ে দিল, স্ক্রিনিং করে দিল, শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্টও বলা হয় এটাকে, স্ক্রিনিং, স্ক্রিনিং এফেক্ট বলা হয়। তো ও এসে শিল্ড করলো তোর আর পাখার মধ্যে অ্যাট্রাকশনটাকে, এটাকেই বলা হয় শিল্ডিং এফেক্ট। কি হয় কি হয় কি হয়? নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করছে কাকে? কাকে? আউটার ইলেকট্রনকে, ভালো করে বুঝবি কিন্তু, হেভি জিনিস, হেভি জিনিস। নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করছে, ইমাজিন কর আউটার ইলেকট্রনকে আউটার মোস্ট সেলে, আচ্ছা তার আগের সেলেও তো ইলেকট্রন আছে, সে তো ওই যে অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করছে তাকে তাকে ডিস্টার্ব করবে, ডিস্টার্ব করবে, ডিস্টার্ব করবে, তাই তো? ডিস্টার্ব করবে, বা এটাও বলতে পারিস ধরে 6 নাম্বার সেলের ইলেকট্রনকে নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করছে, ফোর্স দিচ্ছে, ফোর্সকে কি বললাম? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়াস লাস্ট সেলের ইলেকট্রন ধরে 6 নাম্বার ফোর্স দিচ্ছে, মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দিচ্ছে। 5 নম্বরের ইলেকট্রনের পছন্দ হলো না, গায়ে লেগে গেল, 6 নম্বরের ইলেকট্রনকেও রিপেল করে দিল, রিপেল করলো, তাহলে হয়ে গেল শিল্ডিং, 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 শিল্ডিং। এখন 5টা আসার কথা, বস ক্লাস চলছে তো, বস ওখানে বস। শিল্ডিং occurs when inner electrons repel outer electrons,
তাহলে শিল্ডিং কখন হচ্ছে? দেখ ভেতরকার ইলেকট্রন কি করলো, ইনার ইলেকট্রন কি করলো, আউটার ইলেকট্রনসকে রিপেল করলো, দূরে সরিয়ে দিল। দূরে সরিয়ে দিলে কি হবে? নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা ডিক্রিজ করে যাবে না? নিউক্লিয়াস তো ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পারবে না, মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কমে যাবে, চার্জটা কমে যাবে, নিউক্লিয়াস অত ভালো করে অ্যাট্রাক্ট করতে পারবে না। ঘটনাটা বোঝা গেল? শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্ট কাকে বলে? আরেকবার বল। অ্যাবসলিউটলি, কিন্তু নিউক্লিয়াস রাগে না, নিউক্লিয়াস রাখবে না ওরকম, ও অ্যাট্রাকশন দেবে কিন্তু ওর অ্যাট্রাকশনটা হ্যাম্পার্ড হবে, যে অ্যাট্রাকশন ও দিতে পারছিল সেটা দিতে পারবে না, তার ফলে ওই এলিমেন্টের, বুঝলি, ওই অ্যাটমের কিছু প্রপার্টিজ চেঞ্জ হয়ে যাবে এই স্ক্রিনিং এফেক্টের জন্য বা শিল্ডিং এফেক্টের জন্য। সমঝা? বল রে। গুড। কি বলছে দেখ, মোর ইনার ইলেকট্রনস, ভেতরের সেলে যত ইলেকট্রন থাকবে তাহলে শিল্ডিং বেশি হবে। হ্যাঁ স্যার, ও বেশি শিল্ড দিয়ে আউটার ইলেকট্রনকে রিপেল করবে, রিপেল করবে, তার ফলে কি হবে? নিউক্লিয়াসের ফোর্স মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যেটা আউটার মোস্ট ইলেকট্রন ফিল করছিল ডিক্রিজ করবে, ডিক্রিজ করবে, ডিক্রিজ করবে, তার ফলে কি হবে? ওকে রিমুভ করা কম্পারেটিভলি ইজি হয়ে যাবে। তার মানে আমাকে বেশি এনার্জি খরচা করতে হবে না, ঘুষ বেশি দিতে হবে না, তাহলে আইই কমে যাবে। ক্লিয়ার? গুড। তার মানে শিল্ডিং যত কম, শিল্ডিং যত কম, শিল্ডিং যত কম, তাহলে ভেতরের ইনার ইলেকট্রনস তত কম, ইনার ইলেকট্রনস তত কম, তার মানে আইই 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 তত বেশি। ক্লিয়ার? একদম ফুল ক্রিস্টাল ক্লিয়ার হওয়া উচিত। শাবাশ, আমরা দারুণ জিনিস শিখলি, দারুণ জিনিস কিন্তু হেভি কনসেপচুয়াল। ব্যাস, আজকে ডিসকাশন আমি এটুখানি রাখবো ভেবেছিলাম, ঠিক আছে? নেক্সট ক্লাসে ওই ইলেকট্রন এনথ্যালপি আর ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে চর্চা হবে আর কোয়েশ্চেন ডিসকাশন। আজকে কয়েকটা কোয়েশ্চেন আছে দেখে নে, আমি কিছু এমসিকিউ আরে অ্যাড করব, বুঝলি? অ্যাড করে পিডিএফ এ হোক বা ক্লাস নোটসে দিয়ে দেবো, ওগুলো সলভ করিস। এখানে এখন কয়েকটা আছে, বল, একটা দুটো আছে। আগের লেকচার কোয়েশ্চেন প্র্যাকটিস মানে কিন্তু প্রিভিয়াস লেকচার রিভাইজ থাকতে হবে, না থাকলে কিছু করার নেই, ইটস ইউর রেসপন্সিবিলিটি। বল। বাহ, which of the element is not given in Newland series? বল, পুরনো ক্লাস, আগের ক্লাসে কোনটা কোনটা? নিয়ন বলছে, ক্লোরিন, সরি পটাশিয়াম আছে, ক্লোরিন আছে, নিয়ন আছে, কার্বন আছে। কোনটা নিউল্যান্ড সিরিজ এর পার্ট নয়? পার্ট নয়, নিউল্যান্ড সিরিজের পার্ট নয়। নিউল্যান্ড সিরিজ দেখলেই বলতে পারবি, না দেখে কমন সেন্স ইউজ করে বলতে পারবি তখন নোবেল গ্যাস বেরই হয়নি। নোবেল গ্যাস কখন বের হয়েছে? মেন্ডেলিভ আসার বেশ কিছু পরে, তাই তো? মনে পড়ছে তো? প্রথম ডোবেরিনার্স ছিল, তারপর লোথার মেয়ার বলে একজন ছিলেন, তারপর নিউল্যান্ড, তারপর মেন্ডেলিভ, তারপরে তো নোবেল গ্যাস এসছে মেন্ডেলিভের কিছু বছর পরে। মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল দেয়ার সাম ইয়ার্স পরে, যার জন্য উনি মডিফিকেশন করে গ্রুপ 0 দিয়ে দিলেন না ওনার যে পিরিয়ডিক টেবিলটা ছিল। অল রাইট, কমন সেন্স দিয়েই পারা যেত। এটা বল। ওটা কোনটা বলছিস, গ্রুপ না পিরিয়ড? হ্যাঁ, টোটাল নাম্বার অফ গ্রুপস কত বলবি? হ্যাঁ, আর পিরিয়ড 7। গুড। মডার্ন পিরিয়ডিক টেবিল বলেছে, তাহলে আমরা কি বলবো? আমরা ভালো করে অ্যান্সারটা লিখতে পারি বোর্ড পারপাসে। এইভাবে বোর্ডে লিখে দিবি মডার্ন পিরিয়ডিক টেবিল, যাতে টিচারের দেখতে সুবিধা হয়।
টোটাল নাম্বার অফ গ্রুপস আমরা জানি 18, 18 খানা গ্রুপ নিলস বোর ঠিক করে গেছেন। টোটাল নাম্বার অফ পিরিয়ডস কতগুলো হচ্ছে, টোটাল কতগুলো পিরিয়ড হচ্ছে 7, তাই বললি তো? গুড 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 গুড, বেশ এতটুকুই ছিল। এরপরে আমি বেশ কিছু পেজেস ফাঁকা রেখেছি, আমি তোর কোয়েশ্চেন্স এখানে অ্যাড করব, করে পিপিটিতে পাঠাতে পারি বা নোটসেও দিয়ে দিতে পারি। অনেকগুলো এমসিকিউ পরপর অ্যাড করবো, ঠিক আছে? তাহলে এমসিকিউ চর্চাটা হয়ে যাবে, সমঝা? বেশ, চল তাহলে নেক্সট ক্লাসে এসে করে নিস। আর কিন্তু তুই পিডিএফ গুলো দেখিস, যেগুলো পাঠাই পিডিএফ দেখে অ্যাটলিস্ট পড়িস। তোর যেহেতু নোট নিতে দেরি হয়, পিডিএফটা কিন্তু একবার গো থ্রু করিস, রাতে পাঠাবো, ঠিক আছে? চলো বস, আজকে যাত্রাপালা এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হবে সামনের দিন। এনজয়। বোনকে কিন্তু পাখার সামনে দাঁড়াতে দিবি না, শিল্ডিং এফেক্ট করতে দিবি না, তাই তো? না না, বাচ্চা মানুষ, ठीक है, चलता है चलता है चलता है। ओके चलो, एंजॉय, टाटा बाय बाय एंड टेक केयर। चलो टाटा, टेक केयर। चलिए, आप लोगों को भी धन्यवाद, थैंक यू सो मच, थैंक यू थैंक यू थैंक यू, ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग, थैंक यू। सॉल्व करिस, पीडीएफটা ভালো করে দেখিস, থ্যাংক ইউ।